ওয়েলকাম সেশন। যারা সিএইচওর ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। একজন সিনিয়র পিএইচএন যিনি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সিএইচওর রিক্রুটমেন্ট হয় সেখানে ইন্টারভিউ নিয়েছেন, তো তার রেডি করা কিছু পিডিএফ আমরা এখানে শেয়ার করছি, কয়েকটা পেজ এখানে শেয়ার করার চেষ্টা করছি এবং এখানে কিছু কোশ্চেন নোট করা রয়েছে উইথ তার অ্যান্সার, তার অ্যান্সারও এখানে নোট করা রয়েছে যেগুলো ইন্টারভিউ ধরা হয়েছে। তো এখানে প্রথম আমাদের যে কোশ্চেনটি রয়েছে, শিডিউল অফ 4 এএনসি ভিজিট। অ্যান্টিনেটাল কেয়ার বা এএনসি কি, এই রিলেটেড জানতে চাওয়া হতে পারে। কাদেরকে আমরা এই অ্যান্টিনেটাল কেয়ার প্রোভাইড করে থাকি? একজন গর্ভবতী মাকে আমরা মিনিমাম কটা অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য ইনস্টিট করে থাকি বা তাকে আমরা কাউন্সিলিং করে থাকি। যে 4টি অ্যান্টিনেটাল কেয়ার প্রোভাইড করা হয়ে থাকে, কোন কোন সময় সেই অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়ে থাকে এবং এই অ্যান্টিনেটাল কেয়ারে কী কী পারফর্ম করা হয়, কী কী কাউন্সিলিং করা হয়, কী কী অ্যাডভাইস দেওয়া হয়। তো ফার্স্ট ভিজিট করা হয় উইদিন 12 উইকস। মা যখন গর্ভবতী হচ্ছেন বা মা যখন কনসিভ করছেন, সেই কনসিভ করা বা এলএমপি লাস্ট যে এলএমপি রয়েছে সেই লাস্ট এলএমপি থেকে 12 উইকসের মধ্যে অবশ্যই ফার্স্ট অ্যান্টিনেটাল কেয়ার মাকে প্রোভাইড করতে হবে। সেকেন্ড অ্যান্টিনেটাল ভিজিট করা হয় 14 থেকে 26 উইকসের মধ্যে। থার্ড অ্যান্টিনেটাল ভিজিট পারফর্ম করা হয় 28 থেকে 34 উইকসের মধ্যে এবং ফোর্থ যে অ্যান্টিনেটাল ভিজিট সেটা পারফর্ম করা হয় 36 উইকস অ্যান্ড টার্ম এই সময়ের মধ্যে। নেক্সট কি রয়েছে, স্ক্রিনিং ইনক্লুডিং ল্যাব ইনভেস্টিগেশন। এই অ্যান্টিনেটাল কেয়ারে যে মাকে বিভিন্ন ধরনের স্ক্রিনিং করা হয়, এর সাথে যে সমস্ত ল্যাব ইনভেস্টিগেশন, যে সমস্ত ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এই সমস্ত ইনভেস্টিগেশনগুলো কিন্তু এই 4টে যে অ্যান্টিনেটাল পিরিয়ড এর মধ্যেই কমপ্লিট করে নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো একটি ইনভেস্টিগেশন রিপিট পারফর্ম করা হয়। তো নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে ল্যাব ইনভেস্টিগেশন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ড। অ্যান্টিনেটাল পিরিয়ডে যে ল্যাব ইনভেস্টিগেশনগুলো করা হয় সেইগুলি কী কী, এখানে অ্যান্সার সাজানো রয়েছে। হিমোগ্লোবিন ফার্স্ট রয়েছে, হিমোগ্লোবিন। নেক্সট ইউরিন অ্যালবুমিন, ইউরিন সুগার, ব্লাড গ্রুপ আর এইচ ফ্যাক্টর, সিফিলিস আছে কিনা তার জন্য ভিডিআরএল টেস্ট, এইচআইভি টেস্ট, ব্লাড সুগার, ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, এই সমস্ত ল্যাব ইনভেস্টিগেশনগুলো প্রত্যেকটা মায়ের জন্য কিন্তু ম্যান্ডেটরি। এর সাথে আরও কিছু কিছু টিএসএইচ বা আরও কিছু কিছু অ্যাড হয়েছে যেগুলো পারফর্ম করা হচ্ছে। নেক্সট কাউন্সিলিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন। কাউন্সিলিং অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ হাই রিস্ক অ্যান্ড ডেঞ্জার সাইন, যে সমস্ত ডেঞ্জার সাইন বা হাই রিস্কগুলো রয়েছে সেগুলো মাকে ইনফর্ম করতে হবে। কোনগুলো হাই রিস্ক, কাদেরকে আমরা হাই রিস্ক মাদের বলতে পারি, বা কোন কোন সাইন লক্ষ্য করতে গেলে মাকে ইনফর্ম করতে হবে, সেগুলোর জন্য অবশ্যই কোনো ডক্টরকে ইনফর্ম করে বা কোনো হসপিটাল বা কোনো হেলথ ফেসিলিটি মা অ্যাটেন্ড করে। তো সেই সমস্ত ডেঞ্জার সাইনগুলো মাকে ইনফর্ম করতে হবে। নেক্সট রয়েছে অ্যান্টিনেটাল মাদার কাউন্সিলিং অ্যান্ড অ্যাডভাইস। একজন অ্যান্টিনেটাল মা বা গর্ভবতী মাকে আমরা কী কী কাউন্সিলিং করবো, কী কী অ্যাডভাইস দেবো। এখানে ABCDEFGH অনেকগুলো পয়েন্ট রয়েছে। এই পয়েন্টগুলিতে বিভিন্ন ধরনের ডিসকাশন রয়েছে, কাউন্সিলিং কী কী করবো, কী কী অ্যাডভাইস দেবো। ফার্স্ট, অ্যাকসেপ্ট রেজিস্ট্রেশন। মাকে অবশ্যই অ্যাডভাইস করতে হবে বা মোটিভ করতে হবে মা যাতে আর্লি রেজিস্ট্রেশন করে, অবশ্যই যেন 12 উইকসের মধ্যে রেজিস্ট্রেশন করে, সেই জন্য মাকে আমরা মোটিভেট করব। নেক্সট, বার্থ প্রিপারেডনেস অ্যান্ড ব্রেস্ট ফিডিং। বাচ্চা জন্মানোর পর বা জন্ম দেওয়ার জন্য যে সমস্ত প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো মাকে আস্তে আস্তে জানিয়ে রাখতে হবে। কিভাবে মা একজন সিঙ্গেল মাদার থেকে একজন মা এবং বাচ্চার কেয়ার নিতে পারে সেই সম্পর্কে আমার মাকে জানিয়ে রাখবো, কাউন্সিলিং করে রাখবো, অ্যাডভাইস দিয়ে রাখবো। এবং ব্রেস্ট ফিডিং, তার উপকারিতা, কখন ব্রেস্ট ফিডিং করতে হয়, কেন ব্রেস্ট ফিডিং করতে হয়, ব্রেস্ট ফিডিংয়ের কী কী উপকারিতা রয়েছে, ব্রেস্ট ফিডিং কয় প্রকার বা ব্রেস্ট মিল্কের যে বিভিন্ন টাইপ, এ সম্পর্কে মাকে আমরা জানিয়ে রাখবো। এতে মা তার বাচ্চাকে ফিডিং যখন করবে বেশি ভালোভাবে এবং নলেজেবল হয়ে ব্রেস্ট ফিডিং করতে পারবে। নেক্সট, কয়টাস অ্যাভয়েডেন্স, কোন কোন সময় বা কোন কোন পিরিয়ডে কয়টাস অ্যাভয়েড করতে হবে। নেক্সট রয়েছে ডেঞ্জার সাইন, কী কী ডেঞ্জার সাইন রয়েছে। ডায়েট, কী কী মা খাবার খাবে। ড্রাগ, কী কী খাওয়া উচিত, কোন ড্রাগ কোনো অ্যাডভাইস ছাড়া খাওয়া উচিত নয়, বা কোন কোন ড্রাগের উপর টেরাটোজেনিক এফেক্ট রয়েছে, সে সমস্ত ড্রাগ সম্পর্কে মাকে জানিয়ে রাখতে হবে। ডেলিভারি পয়েন্ট, কোন জায়গায় বা কোন ফ্যাসিলিটিতে, কোন হসপিটাল এনভায়রনমেন্টে মা ডেলিভারি করতে পারেন সে সম্পর্কে মাকে আমরা জানিয়ে রাখবো। যে সমস্ত গভর্নমেন্ট ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো অবশ্যই মাকে ইনফর্ম করে রাখতে হবে। মা গভর্নমেন্ট সেক্টর বা ইনস্টিটিউটেও ডেলিভারি করাবে না প্রাইভেটে করাবে, এলইউসিএস হবে নর্মাল ডেলিভারি, সেটা পুরোটাই মায়ের ডিসিশন, বাট অবশ্যই মাকে ইনফর্ম করে রাখতে হবে। নেক্সট, এলিমিনেশন অ্যান্ড এক্সারসাইজ। যে সমস্ত অ্যান্টিনেটাল এক্সারসাইজগুলো রয়েছে বা পোস্টনেটাল এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো মাকে জানিয়ে রাখতে হবে। অ্যান্টিনেটাল এক্সারসাইজ মা যাতে
পারফর্ম করে সেগুলো মাকে অবশ্যই ডেমনস্ট্রেট করে দেখিয়ে রাখতে হবে। ফ্যামিলি প্ল্যানিং, যে সমস্ত ফ্যামিলি প্ল্যানিংগুলো রয়েছে সেগুলো মা যাতে ব্যবহার করে, যারা একাধিক বাচ্চার অলরেডি জন্ম দিয়েছেন তারা যাতে পার্মানেন্ট বা লাইজেশন ভিতর গ্রহণ করেন সেই নিয়ে মাকে মোটিভেট করতে হবে। বা যারা বার্থ স্পেসিং নিতে চাইছেন, পিপিআইইউসিডি বা আইইউসিডি যেগুলো রয়েছে সেগুলো যাতে মা গ্রহণ করে সেই নিয়ে মাকে মোটিভেট করে রাখতে হবে। গ্রুমিং, মা যাতে হাসি খুশি থাকে, বিভিন্ন স্ট্রেস ফ্রি থাকে, প্রপার স্লিপ হয় সেই নিয়ে মাকেও অ্যাডভাইস দিয়ে রাখতে হবে বা কাউন্সিলিং করতে হবে। এছাড়াও হাইজিন, ইমিউনাইজেশন, বাচ্চার কখন ইমিউনাইজেশন হয়, কোন কোন সময় ইমিউনাইজেশন নেওয়া হয়, কেন ইমিউনাইজেশন নিতে হয়, মা কোন কোন সময় ইমিউনাইজড করা হয় মাকে, ফার্স্ট টিডি, সেকেন্ড টিডি বা বুস্টার টিডি কোন কোন সময় নেওয়া হয়, এ সমস্ত বিষয় সম্পর্কে মাকে জানিয়ে রাখতে হবে। JSY জননী সুরক্ষা যোজনা এবং JSSK জননী শিশু সুরক্ষা কার্যক্রম, এই যে দুটো প্রোগ্রাম রয়েছে এই দুটো প্রোগ্রামের বেনিফিট কী কী রয়েছে, কারা কারা এই সুবিধা পেয়ে থাকে, মা এবং বাচ্চার জন্য কী কী সুবিধা বা ফেসিলিটি এই দুটো প্রোগ্রাম থেকে পেয়ে থাকে, এগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে রাখতে হবে। নেক্সট রয়েছে হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সি কি জানতে চাওয়া হয়, ডেফিনেশন একটা জানতে চাওয়া হয় এবং কোন কোন ক্ষেত্রে আমরা হাই রিস্ক বলবো, কোন কোন মাদেরকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। তো এখানে একটি ডেফিনেশন দেওয়া রয়েছে, এ প্রেগনেন্সি হুইচ ইজ কমপ্লিকেটেড বাই সার্টেন ফ্যাক্টরস ডিজিজ হুইচ ক্যান পোটেন্সিয়ালি কমপ্লিকেট অ্যান্ড এফেক্ট দ্য ম্যাটার্নাল, ফিটাল অর বেবিস আউটকাম। যে সমস্ত মেডিকেল কন্ডিশন বা যে সমস্ত ডিজিজ বা ফ্যাক্টর মা, বাচ্চা অথবা বেবি তার আউটকাম, তার হেলথ সম্পর্কে কোনো এফেক্ট করে থাকে, খারাপ কন্ডিশন ক্রিয়েট করে থাকে, তো সেগুলোকে আমরা বলবো হাই রিস্ক। যদি 100 জন মানুষ গর্ভবতী মহিলা থেকে থাকেন তার মধ্যে 15 থেকে 20 জন এই হাই রিস্কের মধ্যে পড়ে যান। তো কোন কোন বিষয়গুলো বা কোন কোন কন্ডিশনে আমরা তাকে হাই রিস্কের মধ্যে রাখতে পারি। ফার্স্ট, ম্যাটার্নাল এজ লেস দ্যান 17 অ্যান্ড মোর দ্যান 35। মায়ের গর্ভধারণ বয়স সে সময় যদি হয়ে থাকে 17-র কম এবং ফার্স্ট যে মা বাচ্চা কনসিভ করছে সেটা যদি 35-এর উপর হয় তো সেটাকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। প্রায়র মেডিকেল কন্ডিশন, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ, মায়ের যদি এই ধরনের কোনো মেডিকেল কন্ডিশন থেকে থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস বা কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজ হয়ে থাকে, সেগুলোকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। মেডিকেল কমপ্লিকেশন দ্যাট affects the health of baby, hypertension, GTM বা কোনো যদি এরকম ম্যাটার্নাল কন্ডিশন থেকে থাকে যেগুলো বাচ্চাকে এফেক্ট করতে পারে, বাচ্চার হেলথ সম্পর্কে এফেক্ট করতে পারে, সেগুলো আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। RH নেগেটিভ মাদার, ব্লাড গ্রুপ আমরা RH করে থাকি, তো RH নেগেটিভ এই ধরনের যে সমস্ত মা রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা হাই রিস্কের মধ্যে রাখবো, সেটা যে কোনো গ্রুপেরই হোক না কেন, যদি RH নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা তাকে হাই রিস্কের মধ্যে রাখবো। নেক্সট রয়েছে হিস্ট্রি অফ প্রিভিয়াস ইউটেরাস ফাইব্রয়েড রিমুভাল, যদি মায়ের কোনো প্রিভিয়াসলি ফাইব্রয়েড ইউটেরাস থেকে থাকে তো সেই কন্ডিশনটাকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। সার্ভাইকাল ইনকম্পিটেন্স, যদি মায়ের সার্ভিক্স যেটা রয়েছে সেটা ইনকম্পিটেন্স থাকে তো সেই সমস্ত কন্ডিশন বা প্রিম্যাচিওর লেবার যদি আগে হয়ে থাকে, আগে কোনো অ্যাবর্শন হয়ে থাকে, মাল্টি প্যারা বা মাল্টি গ্র্যাভিডে যদি কোনো মাদার থেকে থাকে সেই সমস্ত মায়েদেরকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। এলিউসিয়াস মাদার যদি থেকে থাকে সেটা সমস্ত মাদেরকে আমরা হাই রিস্কের মধ্যে রাখবো। তো এগুলো হচ্ছে আমাদের হাই রিস্কের মধ্যে আসছে এই সমস্ত মায়েরা। নেক্সট আমাদের রয়েছে এপিএইচ। এপিএইচ কি, এখানে একটি ডেফিনেশন দেওয়া রয়েছে, আরও ডিসি দত্তের বইয়ের অনেক ডেফিনেশন দেওয়া রয়েছে, সেগুলো আমরা আমাদের মতো করে একটা বানিয়ে রাখতে পারি। এখানে বলা হয়েছে অ্যান্টিবায়োটিক হেমারেজ ইজ জেনিটাল ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি আফটার 20 উইকস অফ প্রেগনেন্সি আপ টু ডেলিভারি। এটুকু বললেও হবে, বা আমাদের অনেক ডেফিনেশন আমরা বিভিন্ন বই থেকে ইন্টারনেট থেকে কালেক্ট করে রাখতে পারি, সেগুলো অবশ্যই আমরা খাতায় নোট ডাউন করে রাখবো। কজ কি কি হতে পারে, প্লাসেন্টাল কিছু ইস্যু হতে পারে, প্লাসেন্টার প্রিভিয়া বা অ্যাব্রাপসিও প্লাসেন্টা, তো সেগুলো কিন্তু হতে পারে। নেক্সট কি রয়েছে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন বা প্রিম্যাচিওর সেপারেশন, এগুলো অবশ্যই এপিএস এর মধ্যেই আসছে। নেক্সট আসছে ইউটেরাইন রাপচার, ভাসা প্রিভিয়া, সার্ভিক্যাল পলিপস বা ভ্যাজানাইটিস, এই সমস্ত কজগুলো কিন্তু আমাদের এপিএইচ এর মধ্যে চলে আসছে। নেক্সট আমাদের আসছে পিআইএইচ, একটি কোশ্চেন রয়েছে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। প্রেগনেন্সির সময় মায়ের অনেক সময় বিপি বেড়ে যায়, কনভালশন হয়, বা যেগুলো আমাদের এক্লামসিয়া, প্রি এক্লামসিয়ার অন্যতম প্রধান কারণ। তো সেই প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন কি, ডেফিনেশন রয়েছে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন
বা PIH that occurs after 20 weeks of gestation in women with previously normal blood pressure। এমন একজন গর্ভবতী মা যার যখন প্রেগন্যান্সি ছিল না তখন মায়ের কিন্তু ব্লাড প্রেশার নর্মাল ছিল, বাট প্রেগন্যান্সি হওয়ার পরে প্রেগন্যান্সি 20 উইকস অ্যাচিভ করার পর মায়ের যদি ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলছি PIH, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। তো এখানে কিছু কিছু ক্লাসিফিকেশন রয়েছে, গেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া। তো কোন কন্ডিশনটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলি, প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার ক্ষেত্রে ব্লাড প্রেশার কতটা থাকে এ সম্পর্কে জানতে চাওয়া হয়। এখানে আরেকটি রয়েছে, ইফ diastolic blood pressure is raised by 15 mm of Hg from previously measured baseline, অথবা সিস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দেন 30 mm of Hg, আগের যেটা আমাদের নর্মাল ব্লাড প্রেশার ছিল সেখানে যদি আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 15 বেশি হয় বা সিস্টোলিক ব্লাড প্রেশার 30 এর বেশি হয়, তো সেই কন্ডিশনটাকে আমরা কিন্তু প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বলবো। ধরো একজন মাদার, তার নন প্রেগনেন্ট অবস্থায় ব্লাড প্রেশার ছিল 128/80 বা 85 এরকম কিছু একটা ছিল। তো যখন প্রেগন্যান্সি হয়েছে, 20 উইকস অ্যাচিভ হয়েছে, সে সময় যেটা 128 ছিল সেটা আরো 30 বেড়ে গেছে, সিস্টোলিকটা আরো 30 বেড়ে গেছে, অর্থাৎ 128 এর জায়গায় হয়ে গেছে সেটা 158। অনেকটাই রেজ হয়েছে, 30 রেজ হয়েছে, এবং যেটা আমাদের আগে 85 বা 80 ছিল সেটা 95 বা 100 এই জায়গায় পৌঁছে গেছে। তো এই কন্ডিশনটাকে আমরা PIH বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের মধ্যেই রাখবো। তো এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে আমরা পড়েছি 140/90 যদি ব্লাড প্রেশার হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া যেমন ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে, যদি খিঁচুনি হয়ে থাকে, কনভালশন হয়ে থাকে, বা প্রোটিনিউরিয়া, এই সমস্ত যদি কন্ডিশন থেকে থাকে সেগুলোকে আমরা এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়া যেমন কন্ডিশন থাকে সেই অনুযায়ী ডিভাইড করে থাকি। এখানে প্রি এক্লাম্পসিয়ার একটি ডেফিনেশন রয়েছে, এই ডেফিনেশনটা আমরা দিয়ে রাখতে পারি। Preeclampsia is a multisystemic disorder characterized by development of hypertension or increase of blood pressure 140/90 mm of Hg or more, along with proteinuria after 20 weeks of pregnancy in a previously normotensive and non-proteinuric mother বা ওমেন। এই ডেফিনেশনটা দেওয়া রয়েছে, যেমন ডিসি দত্তের বইয়ে দেওয়া রয়েছে সেই ডেফিনেশনটা এখানে তুলে ধরা হয়েছে। একজন গর্ভবতী মা যার 20 উইকস হয়ে গেছে গেস্টেশনাল এজ, তো সেই সমস্ত মাদার যাদের নন প্রেগনেন্ট অবস্থায় কোনো প্রোটিনিউরিয়া ছিল না, কোনো হাইপারটেনশন ছিল না, তার যদি ব্লাড প্রেশার 140/90 হয়ে থাকে, এর সাথে যদি কোনো প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে সেই কন্ডিশনটাকে আমরা বলছি প্রি এক্লাম্পসিয়া। তো প্রি এক্লাম্পসিয়ার সাথে যদি মায়ের কোনো কনভালশন হয়ে থাকে, কোনো সিজার হয়ে থাকে, সেই কন্ডিশনটাকে আমরা বলি এক্লাম্পসিয়া। তো এখানে এটাই উল্লেখ রয়েছে। এখানে কিভাবে আমরা MAP বা মিন আর্টেরিয়াল প্রেশার কিভাবে আমরা মেজার করে থাকি, কিভাবে আমরা ডিভাইড করে থাকি সেটাও এখানে দেওয়া রয়েছে। PIH প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের ক্ষেত্রে আবারও এখানে পয়েন্ট করে উল্লেখ করা রয়েছে, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি মোর দ্যান 30 mm of Hg ইনক্রিজ হয় এবং ডায়াস্টোলিক যদি মোর দ্যান 15 mm of Hg ইনক্রিজ হয়, সেটাকে আমরা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের মধ্যে রাখছি। ওভার প্রিভিয়াসলি নোন বিপি, অবশ্যই সেটা আগের যে ব্লাড প্রেশার ছিল তার উপরে, যেমন আমরা উদাহরণ দিলাম সেই কন্ডিশনটা এখানে বলা হয়েছে। ম্যাপের এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, 2 × ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস সিস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই 3, সেটা যদি মোর দেন 105 এর মধ্যে হয়ে থাকে তো সেটাকে আমরা PIH বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশনের মধ্যে রেখে দেবো। হাউ টু আইডেন্টিফাই PIH, প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন আছে কি নেই সেটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো। Two consecutive reading taken 4 hours apart so systolic blood pressure more than 140 এবং diastolic blood pressure more than 90। আমরা অবশ্যই একবার কোনো ব্লাড প্রেশার মনিটর করে আমাকে বলে দেবো না যে আপনার এক্লাম্পসিয়া আছে বা প্রি এক্লাম্পসিয়া আছে বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন আছে। অবশ্যই মিনিমাম 4 ঘন্টার ব্যবধানে আমরা দুবার ব্লাড প্রেশার মনিটর করব। প্রয়োজন পড়ে অ্যানাদার ডে মাকে ইনভাইট করব যাতে আবার এসে ব্লাড প্রেশার মনিটর করে। তো সেই সময় যদি আমরা দেখে থাকি যে দুবারই ব্লাড প্রেশার 140/90 এর উপর আছে, সেই কন্ডিশনটাকে কিন্তু আমরা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হিসেবে ধরে নিতে পারি। হাউ টু আইডেন্টিফাই প্রি এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া আমরা কীভাবে আইডেন্টিফাই করব। এখানেও ব্লাড প্রেশার 140/90 বা তার বেশি হবে, এর সঙ্গে অ্যালবুমিন থাকবে ইউরিনের সঙ্গে +2।
এটা হচ্ছে আমাদের প্রি এক্লাম্পসিয়ার কন্ডিশন। এখানে কিন্তু কোনো সিজার থাকবে না প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে। ইমিডিয়েট এক্লাম্পসিয়া বিপি যদি 140/90 তার বেশি হয়ে থাকে উইথ পজিটিভ অ্যালবুমিন, ইউরিনে যদি আমাদের অ্যালবুমিন প্রেজেন্ট থাকে 2++, সিভিয়ার হেডেক থাকে, ব্লাড ভিশন, এপিগ্যাস্ট্রিক পেন, অলিগুরিয়া, এগুলো কিন্তু হাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। একজন নর্মাল মাদার বা একজন প্রি এক্লাম্পসিয়া মাদার তার যদি সিভিয়ার হেডেক, ব্লাড ভিশন বা এপিগ্যাস্ট্রিক পেন, অলিগুরিয়া থাকে, এগুলো কিন্তু ডেঞ্জার সাইন বা হাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে এবং খুব সম্ভবত তারা এক্লাম্পসিয়া ডেভেলপ করে সে সমস্ত মায়েদের ক্ষেত্রে। নেক্সট আমাদের অ্যানিমিয়া রিলেটেড আরও কিছু অ্যান্সার রয়েছে, কিছু কোশ্চেন রয়েছে। আপাতত আমরা যেটুকু আলোচনা করলাম, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, ম্যাপ কীভাবে মনিটর করতে হয় বা কীভাবে ফাইন্ড আউট করতে হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার কত বাড়লে বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কত বাড়লে সেটাকে আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বলি। প্রি এক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এছাড়াও এপিএইচ কি, এপিএইচ এর ক্লাসিফিকেশন বা কী কী কারণ হতে পারে, কজগুলো আমরা জানতে পেরেছি। হাই রিস্ক প্রেগনেন্সি কি, হাই রিস্ক প্রেগনেন্সি কোন কোন মায়েদের ক্ষেত্রে হয়ে থাকে, কোন কোন কন্ডিশনকে আমরা হাই রিস্ক বলতে পারি। অ্যান্টিনেটাল মাদারকে আমরা কী কী কাউন্সেলিং এবং অ্যাডভাইস দিয়ে থাকি। ল্যাব ইনভেস্টিগেশন কী কী করা হয় একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে, এবং যে 4টি অ্যান্টিনেটাল ভিজিট হয়ে থাকে কোন কোন সময় সেই ভিজিটগুলো হয়ে থাকে। আপাতত আজকের ভিডিও এটুকুই। পরবর্তী পার্টে আমরা আরও যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব।